মাই হাজব্যান্ড লেখনীতে সামহা সামি বড় নাম্বার 34, 35, 36। অসভ্য লোক, সভ্য হতে টাকা পয়সা লাগে না বলে দিলাম। আনিয়া লজ্জামাখা কণ্ঠে বলা কথাটুকু শুনে প্রহেলের যেন আরও ঘোর লেগে গেল। গলা থেকে আনিয়ার বুকে এসে উদরে চাপ প্রয়োগ করতে থাকে। ব্যথায় কুকিয়ে ওঠে আনিয়া। তা দেখে প্রহেল নিজেই উপর থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার কথা শুনে আনিয়া শোয়া থেকে লাফিয়ে ওঠে। প্রহেলের গলা জড়িয়ে ধরে, ঠোঁটে ডিপলি কিস করে বলে, সত্যি আমরা এখন ঘুরতে যাব? আপনি নিয়ে যাবেন? প্রহেল দুই হাতে আনিয়ার বাঁকানো কোমর চেপে নিজের উপরে নিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস কণ্ঠে বলে, জান, তোমার লাফিয়ে ওঠা আমার পা থেকে মাথা পর্যন্ত সব নড়ে যাচ্ছে। আনিয়া ফট করে প্রহেলের মুখের দিকে তাকায়, তাই দুজনেরই দৃষ্টি এক হয়ে যায়। আনিয়া কাঁপা কাঁপা গলায় বলে, আমি ওয়াশরুমে যাব, ছাড়ুন। তা বললে কি হবে জান? আমার ভেতরে যে সব পুড়ে যাচ্ছে। আনিয়া পারছে না এখন নিজের চুল নিজে ছিঁড়তে। অতি আবেগে কেন যে লোকটাকে জড়িয়ে ধরতে গেলাম। চোখ ছোট ছোট করে কিউট ফেস বানিয়ে বলে, ছেড়ে দিন না, আমরা না এখন ঘুরতে যাব, লেট হয়ে যাবে তো। প্রহেলও নিজেকে কাঁদো কাঁদো ফেস বানিয়ে উত্তর করে, ও মাই লেডি, আপনি যে কাউকে তৃষ্ণায় রাখবেন, আমার বুঝি গলা ভিজাতে লেট হবে না? আমি ওয়াশরুমে যাব, চাপ দিয়েছি। দাঁতে দাঁত চেপে বলে আনিয়া। প্রহেল না ছেড়ে উল্টে বলে, আমি তো তেমন চাপ দেইনি, এখন তাহলে কি করতে যাবে? অসভ্য লোক, ছাড়ুন, না হলে এখন আমার বায়ু দূষণ করতে হবে। বলতে বলতে শব্দ করে বায়ু দূষণ করে ফেলে আনিয়া। প্রহেলের চোখ বড় বড় হয়ে যায়। আর এদিকে আনিয়া এমন পরিস্থিতিতে পড়ে লজ্জায় কেঁদেই দিয়েছে। প্রহেল ক্যাবলা কান্ত হয়ে আনিয়াকে নামিয়ে দিয়ে অপলক চোখে তাকিয়ে আছে। তা দেখে আনিয়া ক্ষিপ্ত চোখে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আনিয়া যাওয়ার পর প্রহেল আওড়াতে থাকে, মাই ফাকিং ছোট্ট ফ্লাওয়ার। ফরাদ রেজা ড্রাইভিং করছে। তার মনে হচ্ছে আস্ত একটা কলিজা সে কিছুক্ষণ আগে হারিয়ে ফেলেছে। বুকের ভেতরে হৃদয় বিদারক অদৃশ্য এক ব্যথা তীব্র বেগে বিট করছে। চোখটা ঝাপসা হয়ে আসছে। ফরাদ বিড়বিড় করতে থাকে, নো নো, ইম্পসিবল, এটা হতেই পারে না, কিছুতেই না। বলতে বলতে গাল গুড়িয়ে এক ফোঁটা অশ্রু পড়ে। রেহান সাগর হাঁপিয়ে উঠেছে এতক্ষণে করা মারামারিতে। রিহান দুর্বল কণ্ঠে বলে, মুরগির বাপ, স্বামীও ফুস, লামাও ফুস, এবার কি করবি? সাগর রিহানের কাঁধে মাথা রেখে অস্পষ্ট সুরে বলে, স্বামী চলে গেল রিহু বেবি, এখন আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু হবে কে? রিহান হেসে কুটির শান্তিপূর্ণ ছলে বলে, দূর শালা, বিয়ে না করতে বাপ হওয়ার স্বপ্ন দেখলে কালা পাছা দেখিয়ে তো সবাই চলে যাবে। সাগর নাক মুখ উল্টে বলে, স্বামী তো এসে পড়বে রিহু বেবি, আপাতত তুমি আমার বউয়ের জায়গায় ব্যাডা আক্তার বেডি হয়ে থাকো। যা শালা, দূরে যা। আন্ডার ইন্তেকাল না করাতে চাইলে দূরে সরে বস। সাগর আরও কাক হেসে বসে। আনিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে প্রহেল ঢুকে। আনা একটা সিম্পল একটা ড্রেস পরে, তেমন কোনো কাজ নেই, লম্বা একটা ক্রাউন, তার উপর ছোট্ট ছোট্ট কিছু সাদা স্টোন পাথর বসানো। সামনের ড্রেসিং টেবিল থেকে একটা গোলাপি লিপ বাম লাগিয়ে নেয়। তার সাজার মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রহেল। মাত্র শাওয়ার নিচে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। প্রহেলের খালি গায়ে শুধু সাদা তাওয়াল। আনিয়া ভ্রুকুসকে আসে। এই অসময়ে শাওয়ার মনে হয় না, তাই হাতে ব্যাসলাইট পড়তে পড়তে প্রশ্ন করে, এই অসময়ে শাওয়ার মানে কি? এসেই না শাওয়ার নিলেন? নাটক। বুঝলে ছোট্ট ফ্লাওয়ার, তোমার ঝাঁপিয়ে পড়ায় যে হাবি ওয়াটারটা বের হয়েছে সেটাকে বিসর্জন দিয়ে আসলাম, কষ্ট হচ্ছে। আনের কুচকে যাওয়া ভ্রু সোজা হয়ে আসে। এই লোক মোটেও সুবিধার না, তাই তাড়া দিয়ে বলে, নির্লজ্জ, তাড়াতাড়ি রেডি হন, আমার লেট হচ্ছে।
অসভ্য হয়েছে আমি তোমার প্রেমে। জান কাছে আসো না, উফ আরও কাছে আসো না, ওটা যে আর পারছে না। প্রহেল একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার পরে জেল দিয়ে চুল সেট করে। তার সব থেকে পছন্দের পারফিউম সুমুখ হাতে নেয়। প্রহেল বোতলের ঢাকনা খুলতেই ঘরটা বদলে গেল। বাতাসে ভেসে এলো উষ্ণ, গভীর আর রাজকীয় এক সুগন্ধ। ওদের আর স্যান্ডালউডের গভীর ঘ্রাণের সাথে তুর্কি গোলাপের নরম মিষ্টি ছোঁয়া মিলেমিশে এমন একটা অনুভূতি তৈরি করলো যেন কোনো প্রাচীন রাজপ্রাসাদের ভেতর দাঁড়িয়ে আছে। গন্ধটা ভারী কিন্তু বিরক্তিকর নয়, বরং ধীরে ধীরে আত্মবিশ্বাস আর শক্তি আবরণ জড়িয়ে ধরছে তাকে। আনিয়া নাক টেনে পারফিউমের ঘ্রাণ নিল, মুগ্ধ নয়নে তাকিয়ে বলে, আচ্ছা আপনি কোন পারফিউমটা ব্যবহার করেন, আমিও দিব, কি সুন্দর ঘ্রাণ। সোহেল বাঁকা চোখে তাকায়, হাতে ঘড়ি পড়তে পড়তে উত্তর দেয়, আমি আপনাকে দিয়ে দেই। আর বাইরের লোকগুলো আপনার শরীরে ঘ্রাণ নিক না। আনিয়া মুখ বাঁকিয়ে হয়ে আসে। মালয়েশিয়ার সব থেকে বড় নাম করা কুয়ালালামপুরের একটু বাহিরে সবুজে ঘেরা এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে জুনিগারা। ঢুকতেই মনে হয় যেন অন্য এক জগতে পা রাখা হলো। চারপাশে গাছপালা, পাখির ডাক আর দূরে দূরে পশুদের নরম শব্দে জায়গাটা জীবন্ত হয়ে ওঠে। এটা শুধু চিড়িয়াখানা নয়, যেন পশু পাখিদের জন্য বানানো এক শান্ত নিরাপদ আবাসস্থল। রঙিন তোতা পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায়, বানরগুলো গাছে গাছে লাফিয়ে খেলে, আর দূরে জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা প্রাণীগুলো নিশ্চুপে পরিবেশটা উপভোগ করে। মাঝে মধ্যে বিশেষ প্রদর্শনীতে কিছু পশু পাখির বুদ্ধিদীপ্তি খেলা দেখানো হয়, যা দর্শকের বিস্ময়ে ভরিয়ে দেয়। জুনিগারার ভেতরে হাঁটতে হাঁটতে মনে হয় মানুষ আর প্রকৃতির মাঝে এক সুন্দর বন্ধন তৈরি হয়েছে এখানে। আনিয়া অবাক হয়ে দেখছে সব। প্রহেল এক হাত টেনে বলে, কি সুন্দর জায়গা, আমি আরও ভেতরে যাব। প্রহেল গলার টাই ঢিলা করে বলে, যান ভেতরে তো যাব, তবে চিড়িয়াখানা দেখতে নয়, বরং ছোট জামাইকে দেখতে। লেটস গো মাই ল্যাডি। বলেই আনিয়াকে নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে চিড়িয়াখানার মালিককে উদ্দেশ্য করে বলে, আপাতত মানুষ ঢুকানো বন্ধ রাখেন, আমার হয়ে গেলে বেরিয়ে আসবো। যাওয়ার সময় বাকি মানি পেমেন্ট করে দিব। নজর রাখবেন কেউ যাতে ডিস্টার্ব না করে। চলো সোনা বউয়া আমার। কথা শেষ করে প্রহেল গটগট পায়ে প্রস্থান করে। অন্যদিকে জুনিগারার মালিকের কপালে ঘাম ঝরছে। সে প্রহেলকে ভালো মতো চিনে, তার মুখের ওপর কথা বলা দুঃসাহস তার নেই। রেহান সাগর বসা থেকে উঠে দাঁড়ায়। যাদের সাথে আসলো আড্ডা দিতে তারাই ফুরত, তাই আর বেশি কিছু না ভেবে উঠে দাঁড়িয়ে বাইকের কাছে যায়। দুজনে বাইকে উঠে বাইক স্টার্ট করতে সাগরের পেট গুড়মুড় করে ওঠে। রিহান ভ্রুকুচকে সন্ধিয়ান চোখে তাকিয়ে বলে, কিরে মুরগির বাপ, তোর পেটে আওয়াজ হচ্ছে কেন? সাগর কাঁদো কাঁদো গলায় বলে, রিহু বেবি আমার না দুই পাচ্ছে। রিহান শব্দ করে হেসে ওঠে, ফিসফিস কণ্ঠে বলে, মুরগির বাপ কাজ ছেড়ে ফেল, আমি এখন যাব না। সাগর পারছে না চিৎকার করে কাঁদতে, অনুনয়ের সুরে বলে, দেখ রিহু বেবি, এইসব নিয়ে মজা করা ভালো না, প্লিজ চল। রেহান আর ঘাটল না, তৎক্ষণাৎ বাইক স্টার্ট দিল। প্রহেল আনিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই একবার চোখ ঘুরিয়ে চারপাশ দেখে নিয়ে আর একটু সামনে এগিয়ে যেতে থাকে। আনিয়ার স্পন্দন ক্রমাগত বেড়ে চলছে। মনে হচ্ছে এই বুঝি খুলে মাটিতে লুটিপুটি খাবে। এক হাতে প্রহেলের ইন করা শার্টের কলার চেপে ধরে রেখেছে। ভীতু চোখে তীর তীর করে কেঁপে ওঠা শরীরের কম্পন ক্রমাগত বেড়ে চলেছে। প্রহেল ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। কার্পেটে বিছানো ফ্লোরে আনিয়াকে শুয়ে দিয়ে আনিয়ার উপর আচ্ছ হয়ে কপালে চুমু খেয়ে ঠোঁটের সাথে ঠোঁট রেখে ফিসফিস কণ্ঠে বলে, আই নিড ইউ জান। এই কণ্ঠস্বর কি ছিল জানা নেই আনিয়ার। তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। প্রহেল আনিয়াকে কথা বলার সুযোগ না দিয়ে আনিয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ফাঁকে চেপে ধরে।
অন্য হাতে আনের বাঁকানো কোমর চেপে আরও কাছে আনে। তার হাতের স্পর্শে বেসামাল হয়ে থাকে। দীর্ঘ সময় চুম্বন করা ঠোঁট জোড়া ছেড়ে আনিয়ার গলদেশে মুখ ডোবাই আর হাসকি সুরে বলে, ছোট্ট ফ্লাওয়ার, তুমি অনেক সফট। আনিয়া খামচে ধরে প্রহেলের পিঠের অংশ, নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। কাপা কাপা কণ্ঠে বলে, ছেড়ে দিন। প্রহেল আর আনিয়াকে চেপে ধরে বলে, আন্নে দেওজান। আনিয়ার কান্না পাচ্ছে। এই লোকটা কি শুরু করেছে? তাই কান্না মাখা কণ্ঠে বলে, এখানে সম্ভব না, আমরা। আনিয়া কথার প্রহেল হুশ বলে গলা থেকে বুকের কাছে নেমে এক হাত দিয়ে উদরে চাপ দিয়ে অন্যটা মুখে পুড়তে পুড়তে বলে, জান বাচ্চা আমার, হাতের রিংগুলো খুলে করি, তুমি ব্যথা পাবে বলে আর আনিয়ার উত্তরে অপেক্ষা না করে খুলে ফেলে। একে একে সম্পূর্ণ ড্রেস খুলে নিজের উত্তাপে সিক্ত অনুরণ করতে থাকে। আস্তে কামড় দেন। প্রহেল ধারালো ছুরির নেই দাঁতের মাঝে পড়ে ক্ষতবিক্ষত হয়ে থাকে। আনের অতি নরম উদর ব্যথার চোটে চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়েছে। সেদিকে প্রহেলের ভ্রুক্ষেপ নেই। উদর ছেড়ে নিচে নেমে আসে। ওটা ঢুকাতে আনিয়া চিৎকার করে আমার লাগছে ভীষণ। প্রহেল শুনল, তবে মুখ ফুটে কিছু বলল না। হারিয়ে যেতে থাকলো তার ছোট্ট ফ্লাওয়ার নামে শান্তির মাঝে। এখানে কষ্ট সুখ দুটোই পরিপূর্ণ। মালয়েশিয়ার এয়ারপোর্টে আরও একটা প্লেন ল্যান্ড করলো। তবে এটা প্রাইভেট জেট না, যাত্রীদের নিয়ে ওই দূর দেশ থেকে উড়ে আসা একটা প্লেন। মানুষের আনাগোনা বেড়ে গেল। তাদের ভেতর থেকে বেরিয়ে আসলো আরও একজন সুদর্শন পুরুষ। তামাটে গায়ের রং, ফর্সা মুখশ্রী, কালো রঙের শার্ট, নেভি ব্লু ক্রুজার, চোখে দামি ব্র্যান্ডের চশমা। এই শহরে সে কিসের জন্য আসছে এটা তার অজানা। এই শহর কি আদৌ তাকে কিছু দিবে নাকি কেড়ে নিয়ে জানা নেই তার। ফরাদ রেজা দীর্ঘশ্বাস ফেলে। সেই তো এই শহরের একমাত্র আগ্নেয়াস্ত্র আনিয়াকে পাওয়ার তৃষ্ণায় আসছে। কথাগুলো ভাবতে ভাবতে বাহিরে দিকে এগিয়ে চলে ফরাদ রেজা। বুক করা গাড়িটা আসতে উঠে বসে। প্রহেলের উত্থাপিত দহনে পড়ে কাঁদছে আনিয়া। প্রহেলের থামার নাম নেই। আনিয়া দাঁতে দাঁত চেপে সহ্য করছে ব্যথা। লোকটা মানুষ হলো না। যেখানে স্পর্শ করে সেখানেই দাগ বানিয়ে দেয়। একটা সময় আনিয়া ফুফিয়ে ওঠে। তা দেখে প্রহেল নিজেকে কন্ট্রোল করা তো দূর, উল্টে নিহত চোখে তাকিয়ে বলে, তুমি এমন কেন ছোট্ট ফ্লাওয়ার? এইটুকু ব্যথা সহ্য করতে পারছো না? আনিয়া ফুপানের মাঝে তিরিক্ষি কণ্ঠে শুধাই, তো আপনি সব জায়গায় কন্ট্রোললেস হন কেন? কেননা তোমাকে দেখলে আমার গা জ্বলে ওঠে। ঠিক থাকলেও মনে হয় নিচ থেকে উপর পর্যন্ত সব উড়ে যাচ্ছে, তাই কন্ট্রোললেস হই বলে নিজের গতি আরও বাড়িয়ে দেয়। সেই সাথে বেড়ে যায় আনিয়ার চিৎকার। প্রহেল আনিয়াকে এমন করতে দেখে ফের বলে, লাস্টের 3টে ধাক্কা যদি তোমার নাভি পর্যন্ত নাই পৌঁছায় তাহলে আর ভালোবাসলাম কই। জান, এইভাবে চেঁচিও না, লোক শুনবে। আনিয়া এক নাগারে ফুপিয়ে কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। তা দেখে প্রহেল আনিয়াকে নিজের ওপরে উঠিয়ে বলে, ছোট্ট ফ্লাওয়ার, আমি কি নিচে যাব নাকি তুমি উপরে উঠবে? আনিয়া ধুম করে বুকে কিল মেরে বসে। কোনো দুঃখে সে এমন লোকের সাথে ঘুরতে বের হয়েছে। আনিয়া মিনতি সুরে বলে, ছেড়ে দেন না, আমার খারাপ লাগছে। প্রহেল নিজের পুরুষত্ব আনিয়ার নারীসত্ত্বে প্রবল চাপ দিয়ে ঢুকিয়ে দেয়। বোঝানোর সুরে বলে, ললিপপ ঢুকালে খারাপ লাগাও ভালো লাগবে ছোট্ট ফ্লাওয়ার, নিচ থেকে মুখে নিলে টেস্ট পাবে। আনিয়ার চোখ কপালে উঠে গেল। লোকটা কিসব অসভ্য কথাবার্তা বলছে। দীর্ঘ সময় নিজের কাজ চালিয়ে এক সময় ক্ষান্ত হয়ে ছেড়ে দেয় আনিয়ার নিস্তেজ হয়ে আসা শরীরটা। পড়ে থাকে কাপড় দিয়ে ঢেকে, পাঁজা গলা করে তুলে নেয়। ফরাদ রেজা হোটেলের রুমে প্রবেশ করতে চোখের ইশারায় মেয়েদেরকে ট্রলি রেখে চলে যেতে বলে। মেয়েগুলো মাথা নেড়ে চলে যায়। ফরাদ রেজা ফোন বের করে কল দিল কাউকে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই, বলো, তোমাদের ফোনের ইমেলটার একটা ছবি যাবে, তার বর্তমান অবস্থান কোথায় আমাকে খুব শীঘ্রই জানাও।
জি বস বলেই লোকটি কলটি তৎক্ষণাৎ বিচ্ছিন্ন করে। বুকে বড় শ্বাস ফেলে এই মেয়েটি তাকে পাগল বানিয়ে ছাড়বে। ঘুমাতে গেলেও মেয়েটির মুখ ভেসে ওঠে মিটিংয়ে, অফিসের কাজেও কোথাও তার মন বসাতে পারে না। এই অপরিচিতা মেয়েটি তার মস্তিষ্ক জুড়ে বসে থাকে। ইয়ান, ডিনার করতে আসো। বাংলাদেশে এখন রাত 12টার কাছাকাছি। নাজমা বেগমের তাক উপর থেকে দৌড়ে টেবিলে ধুম করে বসে পড়ে ইয়ান। নাজমা বেগম ছেলের বসা দেখে আশেপাশে চোখ বোলাতে থাকে। গলা খাকড়ি দিয়ে বলে, তুমি আসছো? তোমার গুণধর বাবা কই, ডেকে আনো। রফিক সাহেব চোখে চশমা ঠিক করে সিঁড়ি দিয়ে নামতে নামতে গাম্ভীর্য বজায় রেখে বলে, আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। এইভাবে ডাক না দিয়ে একটু ভালোবেসেও ডাক দিতে পারতে। নাজমা বেগম ইয়ানের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে, বুড়ো বয়সে ভীমরতি কমে না। 2 দিন পর নানা হবে, এখন আর সে ভালোবাসা চাইতে। চুপচাপ খেতে বসুন। মা বাবার এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে ইহান মুখ টিপে টিপে হাসে। এটা নতুন না, ইহান ও আনে ছোট থেকে দেখে আসছে। রফিক সাহেব কখনো রেগে গিয়ে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে, এই গাম্ভীর্যের মাঝেও আছে স্ত্রী ও সন্তানদের প্রতি অসীম ভালোবাসা। রিহান সাগর বিছানায় শুয়ে আছে। সাগর ফোনে কথা বলছে স্বামীর সাথে। তাদের এই চুপি চুপি প্রেম ভালোবাসায় যাচ্ছে। স্বামী মিনমিনি গলায় বলে, আচ্ছা আপনি কি সবসময় এমন ভণ্ডামি করেন? সাগর মাসুম সেজে বলে, সি তাওবা তাওবা, কি সব বলো স্বামী, আমি খুব ভালো ছেলে। তার এই মন গলা কথা বিশ্বাস করতে কষ্ট হলো স্বামীর। সে তো এই ছেলেকে হাড়ে হাড়ে চেনে। এই নিয়ে চলতে থাকে তাদের কথোপকথন। সাগর রেহানের পেটের ওপর পা দিয়ে সেই কখন থেকে খুঁচিয়ে যাচ্ছে। তো আর বলছে, স্বামী কিছু বলো, স্বামী কিছু বলো। রেহানের মেজাজ খারাপ হলো। কি কখন থেকে বলো বলো করছিস? তাই বিরক্ত সুরে বলে, মুরগির বাপ, রুম থেকে যা, জিজ্ঞেস কর তোর মুরগির মারে সে কি বলবে। যা সর বাল, সেই কখন থেকে তুমি বলো করে কানের মাথা খাচ্ছিস। সাগর পা সরিয়ে লজ্জামাখা কণ্ঠে বলে, যা দুষ্টু, এইভাবে কেউ বলে? রিহু বেবি, তুমি না দিন দিন পাজি ছেলে হয়ে যাচ্ছ। রিহান শোয়া থেকে উঠে বসে কটমট করে তাকিয়ে আছে। ওপাশ থেকে স্বামী বলেই যাচ্ছে, কি হয়েছে আপনাদের? কি ঝগড়া করছেন? মারামারি হবে? প্লিজ কল দেন, আমি দেখব। লাউড স্পিকারে থাকায় কথাটুকু রিহানও শুনতে পেল। ভাবা যায় কোন পরিমাণ শয়তান এরা। রিহান সাগরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, দুটোই ছাগলের বাচ্চা, রাবিশ বোগাসের দল। বলেই কানে বালিশ চেপে ধরে শুয়ে পড়ল। মালয়েশিয়ার নাম করা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে বসে আছে ফরাদ রেজা। তার অন্য পাশে বসে আছে রুশি নামের মেয়েটি। সে ফরেনার মেয়ে। ফরাদ রেজার সাথে তার খুব ভালো সম্পর্ক। ফরাদ ও রুশি খুব ভালো ফ্রেন্ড। রুশি একগাল হেসে প্রশ্ন করে, কি ব্রো, হঠাৎ এই দেশে? কুসকুস হোতা হে? রুশি ফরেনার হলেও সে হিন্দি টুকটাক কথা বলতে পারে। রেজা ক্ষুদ্র হাসলো। প্রত্যুত্তরে মাথা ঝাঁকিয়ে বলল, একটা কাজ করে দিতে হবে, জীবনে সব থেকে বড় কিছু পাওয়ার কাজ। রুশি বুঝল না রেজার পেঁচানো কথার সূত্র। প্রহেল আনেকে নিজের বুকে নিয়ে শুয়ে আছে। তখন চিড়িয়াখানা থেকে বের হয়ে সোজা হোটেলে ফিরে আসছে। প্রহেল আনিয়ার পিঠ জুড়ে নিজের হাতের বিচরণ করতে থাকে। আনিয়া ঘুমের মাঝে কেঁপে উঠল। প্রহেল আনিয়াকে নিচে ফেলে নিজে উপরে উঠে এলো। তার নিঃশ্বাস গরম হয়ে আছড়ে পড়ছে। প্রহেল আনিয়ার গায়ে পেঁচানো নিজের শার্টের বোতাম খুলে দিল। উন্মুক্ত করলো আনিয়ার উদর। একটা মুখে পড়ে নিল তো অন্যটা টিপতে থাকলো। আনিয়া ঘুমের মাঝে ব্যথা ছটফট করে ওঠে। প্রহেল আনিয়ার উদর ছেড়ে বুকের মাঝে মুখ চেপে ধরে। টেনে নিতে থাকে তার ছোট্ট ফ্লাওয়ারের শরীরের ঘ্রাণ। মেয়েতে উঠতে থাকে এক ভালোবাসাময় বৃষ্টিতে। বুক থেকে মুখ তুলে নিচের দিকে নেমে তার পুরুষাঙ্গ আনিয়ার নাড়িতে ঢুকিয়ে আনিয়াকে মুচড়িয়ে ওঠে শব্দ করে, আহা প্রহেল আনিয়াকে এমন করতে দেখে নিচে চাপ দিয়ে ঢুকিয়ে বলে, ছোট্ট ফ্লাওয়ার, ললিপপ খাবে নাকি নিচে দিব?